আমরা কিভাবে ব্যাঙ্গালোরে জীবনযাপন করি বা কি কাজ করি, কি করি, আমাদের ঘর ভাড়া কত বা এখানে রুমের অ্যাডভান্স কত, সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছো। তো সরি, সবাই না, তোমাদের মধ্যে কেউ একজন জানতে চেয়েছে যে দিদি তুমি তো ব্যাঙ্গালোরে থাকো, ব্যাঙ্গালোরের কাজবাজ কেমন, ওখানকার ঘর ভাড়া কেমন, ওখানে থাকার পরিস্থিতি কেমন, আমাদেরকে একটু জানিও। তো চলো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করব যে আমরা যে ব্যাঙ্গালোরে থাকি এখানকার জীবনযাপন কেমন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি বিশাখা চলে এসেছি আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের ভিডিওতে কিছু তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমরা জানতে চেয়েছো। তো সবার প্রথম তোমরা জানতে চেয়েছো আমি ব্যাঙ্গালোরে কত বছর আছি। তো আমি ব্যাঙ্গালোরে এসেছি 2013-তে। তাহলে তোমরা হিসেব করে নাও 2013 থেকে 2026 কত বছর হলো। তার প্রথম কথা হলো দ্বিতীয় কথা হলো, দিদি তুমি ব্যাঙ্গালোরে কি কাজ করো? দেখো, আপাতত কোনো কাজ করি না, তবে হ্যাঁ একসময় কাজ করতাম, আর সেটা হলো রান্নার কাজ করতাম, তবে খুব বেশি করতাম না, একটা দুটো বাড়িতেই করতাম। তারপরে হলো দাদাভাই কি কাজ করে। দাদাভাই হলো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার। তো উনি হলো ইনফ্লেক্স বিগ ডাটা সলিউশনে কাজ করে অ্যাজ আ এমপ্লয়। তো যাই হোক, এবার অনেকে বলবে হয়তো যে তোমার বর যেহেতু ইঞ্জিনিয়ার তুমি কেন লোকের বাড়িতে রান্না করো। দেখো, জাস্ট এর পার্সোনাল চয়েস, আমি যেটা পারি আমি সেটাই করি, ঠিক আছে? কোনো কাজ ছোট এবং বড় হয় না। তো চলো, তারপরে তোমাদের কথা হলো যে এখানকার ঘর ভাড়া কত। এখানে ঘর ভাড়া আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমরা ভাড়াতে থাকতাম, তো সেই হিসেবেই বলছি। আমরা তখনকার 1 BHK রুমে থাকতাম, ওই 8,000 টাকা ভাড়া নিত। জলের বিল, কারেন্টের বিল ধরে প্রায় ওই 13-14 হাজার টাকা মতন পড়ে যেত। এবার খাওয়া খরচা তো আলাদা আছেই। তাহলে এবার তোমরা আজকেকার রেটে দাঁড়িয়ে তোমরাই বলো কত কিরকম কি নিতে পারে। এবারে আজকেকার সময়ে দাঁড়িয়ে, এই 2023-এর সময়ে দাঁড়িয়ে, মানে যেহেতু আমাদেরই অনেক গার্জেন ভাড়াতে থাকে, তো সেই হিসেবেই তোমাদেরকে বলছি। দেখো, ছোট্ট ছোট্ট ঘর 1 BHK, খুব জোর 2 থেকে 3 জন থাকতে পারবে 1 BHK বা 1 BHK নয়, সেরকম প্রায় তোমার 10,000 টাকার নিচে ঘর ভাড়া পাবে না। আর 10,000 টাকার নিচে ঘর ভাড়া পেলে সেখানটায় তোমাদের হয় জলের প্রবলেম, নয়তো তোমাদের কারেন্টের সমস্যা থাকবে। আর এটা কিন্তু ব্যাঙ্গালোরের একটা নিয়ম, কারেন্টের সমস্যা হ্যাঁ সব জায়গায় থাকে না, কিছু কিছু বিশেষ জায়গায় থাকে। তো যাই হোক, বর্তমান আমার ভাসুর যেখানটায় আছে, মেজদা ভাইরা যেখানে আছে, ওনাদের ঘর ভাড়া হলো 3,000 টাকা। আর এদিক ওদিক কারেন্টের বিল, জলের বিল, এদিক ওদিক করে প্রায় 13-14 হাজার টাকা ভাড়া চলে যায়। তো ঘরটা মোটামুটি বড়। এবার তোমরা যেরকম ঘর নেবে সেরকম ভাড়া তোমাদেরকে দিতে হবে, যেরকম ফ্যাসিলিটি তোমরা চাইবে সেরকম দিতে হবে। তবে হ্যাঁ, এখানে রুমের ভাড়ার থেকে কিন্তু অ্যাডভান্সটা অনেক বেশি নিয়ে নেয়। প্রায় তোমার 50, 60, 70 এরকম কিন্তু রুমের অ্যাডভান্স নেবে, মানে তোমাকে থোকা টাকাটা ওনারকে দিতে হবে। এবারে তোমরা যখন রুম ছাড়বে তখন হয় তোমরা যদি ঘরের কোনো ড্যামেজ বা ক্ষয়ক্ষতি কিছু যদি হয়, তার একটা ড্যামেজ চার্জ ওনারা কাটে। আর কিছু ক্ষয়ক্ষতি হোক বা না হোক, ঘরে যে কালারের যে খরচাটা হয়, রং করে দেয় ওরা। তোমরা যখন রুমটা নেবে, নেওয়ার আগে রুমটাকে ওরা রং করে দেবে, তারপর তোমরা যখন ছাড়বে ওই রুমের কালার করার পয়সাটা ওনারা নেবে। এটা আবার ভেবো না যে আমরা কালার করাবো না, ওটা তুমি করাও বা না করাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনারা এই চার্জটা করে, তো ওটা তোমাকে দিতে হবে। তারপর এবার যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি থাকে তো তার পয়সাটা তো অবশ্যই তারা নেবে। তো তার মধ্যে কিছু, মানে যে অ্যাডভান্স টাকাটা তোমরা দেবে সেই অ্যাডভান্স টাকা থেকেই কিন্তু ওনারা কেটে নেবে। এবারে তোমরা কত দিয়েছো, কত কেটেছে না কেটেছে, সেই হিসেবে তোমাদেরকে অ্যাডভান্স টাকাটা রিটার্ন করবে। তো বুঝতে পারলে, এই হলো ব্যাঙ্গালোরের কথা। আর কাজের কথা যদি বলে থাকো, তাহলে এখনকার সময় দাঁড়িয়ে কাজ পাওয়াটা একটু খুব টাফ, কারণ এখানটায় অনেক কাজের লোক আছে। পয়সা আগের মতন আর নেই। আমি যখন 2019-এ আমার যখন বিয়ে হয়েছিল, তখন বিয়ের পরে পরে যখন আমি নতুন নতুন এখানটায় কাজে লাগি, তখন শুধু ঝাড়ু পোছাতেই 4,000 টাকা 5,000 টাকা করে পাওয়া যেত। কিন্তু এখন এতটাই লোক হয়ে গেছে, তুমি যদি 2,000 টাকা বা 5,000 টাকা কি 6,000 টাকা কাজের কথা বলে আসো, ঝাড়ু পোছা, ক্লিনিক বা হাউসকিপিং কাজে তেমন একটা দাম দর হয় না, ওটা একটা ফিক্সড রেট থাকে। বাট ঘরের কাজের জন্য তোমরা যদি জিজ্ঞাসা করে থাকো, তো সেই ঘরের কাজের কথাই আমি বলছি। তুমি যদি 3-4 হাজার টাকা কথা বলে আসো, তোমার বাইরে কিন্তু আর একজন গিয়ে 2,000 টাকা কথা বলে চলে আসবে, কাজটা তার হয়ে যাবে।
তো সেই হিসেবে দাঁড়িয়ে এখনকার যেসব ম্যাডামরা আছে ওনারা কি করে, তোমার ওই মানে ঘন্টা 2000 টাকা করে দেয় কোনো কোনো ম্যাডাম, আর কোনো কোনো ম্যাডাম দেয় ঘন্টা 1500 টাকা, মানে 1 ঘন্টায় হয় 1500 টাকা, নয় 2000 টাকা, এমন ভাবেই ওনারা একটা ফিক্সড করে নিয়েছেন। তো যাই হোক এই ছিল। আর যদি বলো যে দিদি তোমরা কি ঘর ভাড়া থাকো না, আমরা আগে ঘর ভাড়া থাকতাম, আর একদিক থেকে বলতে পারো এটাও ঘর ভাড়াই, কারণ তোমাদের দাদা ভাই যে অফিসে কাজ করে ওই অফিসের ওপরের রুমে আমরা থাকি, মানে ছাদের ওপরে যে ঘরটা থাকে না ওই ঘরে থাকি আমরা। তো তোমাদের দাদা ভাইয়ের যে মানে স্যালারিটা সেই হিসেবে কিন্তু মানে টাকা কেটে নেয়, অতটা পেমেন্ট ওকে দেয় না। তো একতরফা বলতে পারো যে এটা ঘর ভাড়া, আরও একতরফা বলতে পারো যে এটা ঘর ভাড়া না। তো আজকের দুপুরবেলা দেখো করেছিলাম ফেনা ভাত আর আলু সিদ্ধ। তো এটা কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে, আরও যদি এতে একটু মানে ওই যে মটরশুঁটি দেওয়া যেত তো উফ যা দারুণ লাগতো না, বলার মতন না। তো এটাই ছিল ব্যাঙ্গালোরের জীবন যাপন সমস্ত কিছু। আমরা বর্তমান যে রুমে আছি সেই রুমের কোনো ভাড়া নেই, আর জলের খরচা নেই, শুধু কারেন্টের বিলটা দিতে হয়। হ্যাঁ, আগে যেরকম কারেন্টের বিল আসতো মাসে 1500-2000 টাকা কারেন্টের বিল আসতো, বাট এখন আসে না, যেহেতু তোমাদের দাদাভাই আধার কার্ড দিয়ে একটা করে নিয়েছে, তো সেই কারণে তবু আসে বলতে কেমন ওই 2 মাসে 3 মাসে হয়তো 1000 টাকা বা 1500 টাকা এরকম আসে, যেটা 1 মাসে আসতো এখন সেটা 2 থেকে 3 মাসের পরে আসে। তো যাই হোক খাওয়া দাওয়া করে তো মধ্যখানে একটুখানি ব্রেক নিয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাই তোকে 5:30টার দিকে গোটা একটা পিৎজা এনে দিয়েছে ওকে খাওয়ানোর জন্য। তা আমি জানি ও পিৎজা খাবে না, আর এই পিৎজাটা না মোটেই ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই খাবে না করে আমি বললাম না একটু অন্তত খেয়ে যাও। তো তোমাদের দাদাভাই একটা স্লাইস খেয়েছে, আমি একটা স্লাইস খেয়েছি, বাকি দুটো তোমাদের বড় বাবুর জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু ও খায়নি, ওই 1-2 কামড় করে একটা মতন খেয়েছিল, আর বাকি যে একটা ছিল ওটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো প্রায় বিকেল 6টা মতন বাজতে যায়, আর এত জোরে ঝড় উঠেছে দেখো পুরো কাপড় চোপড় গামলি জামা কাপড় সব উড়িয়ে উড়িয়ে ফেলে দিচ্ছে। ওই গামলিগুলো ওই যে যেখানটায় বাসন ধুই আমি ওখানটায় ছিল, ওখান থেকে উড়ে গিয়ে কোথায় পড়েছে দেখো। আর কাঠটা কিন্তু ওই সোজাসুজি ছিল, আর এত জোরে হাওয়া দিয়েছে যে পুরো একদম সোজাসুজি হয়ে গেছে। তো আমি আবার একটু বেশ ভালো করে ঠিক করে দিলাম যাতে কারোর গায়ে না পড়ে বা কোনো না হয়। তো আমার ছেলের পড়ে গেছিলো গেঞ্জি, ও আবার তুলে এনে রেখে দিল। আর মেঘটার অবস্থা হয়ে গেছে পুরো কালো করে এসছে। তার কিছুক্ষণ পর দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তা এত জোরে বৃষ্টি হচ্ছে বলার মতো না। তোমাদের মানে প্রথমত আমি তো এত জোরে আওয়াজ হচ্ছে ভেবে মানে শুনে ভাবলাম যে হয়তো শিল পড়ছে, তারপরে বাইরে গিয়ে দেখছি না মুষলধারে বৃষ্টি পড়ছে। এই দেখো পুরো জল জমা হয়ে গেছে দরজার সামনে, আর পুরো বালতিতে কিন্তু 1 বালতি জলও হয়ে গেছিলো। তো যাই হোক এখন ওই যে কম্বলগুলো আমি মানে একটা কম্বল তো আমার তোলার ছিল, কম্বলটা না আমি তুলতে পারিনি, নিচে পড়ে গেছিলো। তোমাদের দাদাভাই আনার সময় এত কষ্ট হয়েছে যে আমাকে খুব বকা দিয়েছে। তারপরে এনারা ভেতরে ছিল, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা লাগছে। তো চলো ভিডিওটা ছিল আজকের এই অবধি। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তা একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো, তাহলে বুঝতে পারবো আমার সার্থক হচ্ছে। তো চলো টাটা।